উপস্থাপন করছি কিছু সমস্যা এবং সমাধান নিয়ে। যে সমস্যাটা প্রথমে আমরা লিখেছি সেটা হচ্ছে প্রতিবন্ধকতা। প্রতিবন্ধকতার মাঝে যদি আমি বলতে যাই তাহলে যেটা প্রতিবন্ধকতা আমরা সম্মুখীন হই, যানজট। প্রথম সমস্যা আমরা পড়ি রাস্তা পথে বেরোলে যানজট সমস্যায় পড়ি, সেটা হোক আমার জয়পুরহাট, হোক আমার নওগাঁ, হোক আমার রাজশাহী, হোক আমার ঢাকা। যানজট সমস্যা যদি নিরসন করতে পারি তাহলে আমাদের কিছু প্রতিবন্ধকতা দূর হবে। এখানে আরেকটি সমস্যা হচ্ছে মাদক। আমাদের যুব সমাজ, বিশেষ করে যে যুব সমাজকে নিয়ে এই প্রোগ্রামটি আছে, এই অধিবেশনের যে বিষয়টা, যুব সমাজ অধিকাংশ নষ্ট হয়ে যাচ্ছে। আমি এবং আমার সমবয়সী, আমার ছোট, এগুলো সবাই শুধু মাদক আসক্ত হওয়ার কারণে। আর হচ্ছে এখানে আবার আছে মতবিরোধ। মতবিরোধে আমরা কি দেখিয়েছি যে নারী শিক্ষায় না, যদিও আমরা বলি নারীর ক্ষমতায়ন হচ্ছে, হবে এবং হয়েছিল, আদৌ কিন্তু হচ্ছে না। আমি হচ্ছে 2018 সালে একটা তথ্য আপনার প্রজেক্টে দীর্ঘ 5 বছর কাজ করেছি। সেখানে আমার কাজটা ছিল দোরগোড়ায় যাওয়া। সেখানে 100 মহিলার সঙ্গে কথা বলে দেখা গেছে যে 50 জনকে শিক্ষার জন্য, আবার সেই 50 জন শিক্ষার সুযোগ সুবিধা পেলেও তারা চাকরিতে যাওয়ার অগ্রাধিকার পাচ্ছে না। শিক্ষিত ফ্যামিলিতেও, সেটা তো হচ্ছে যারা কম শিক্ষিত বা শিক্ষা দীক্ষায় পিছিয়ে, তাদের কথা তো বাদই দিলাম। তাহলে নারী এই মতবিরোধটা যখন আমরা নারী সমান অধিকার দিব, তাহলে আমরা না বলাটা এই ক্ষেত্রে প্রতিরোধ করবো, মতবিরোধ থাকবে না, তখন আমাদের উন্নয়ন কিছুটা সম্ভব হবে বলে আমি মনে করছি। এবং রাজনৈতিক প্রভাব, রাজনৈতিক প্রভাবে আছে কি, এখানে আমাদের স্বজন প্রীতি আছে, আমরা সবাই সমানভাবে সুযোগ সুবিধা পাই না। এখানে আমাদের পারস্পরিক বোঝাপড়া নেই, এখানে আমাদের পরমত সহিষ্ণুতা নেই। পরমত সহিষ্ণুতা বলতে এখানে আমি একটা মত দিচ্ছি, আমার দলের আরেকজন মত দিচ্ছে, বা আমার পরিবারের বা আমার সমাজের বা আমার এলাকার, কিন্তু এখানে আমরা করি কি যে আমি সেরা, আই এম দ্য বেস্ট। এই কারণে আমাদের মতবাদগুলো, আমরা অন্যের ভিতরে যে একটা ভালো কোয়ালিটি থাকতে পারে, সে অন্য নেতৃত্ব দিতে পারে, এটা আমরা করতে পারি না। এখানে আমাদের সমস্যা রয়েছে। যদি আমাদের রাজনৈতিক ক্ষেত্রে এই প্রোপাগান্ডাটা বেশি হয়, যেমন সরকার পতনের আগেও শুধু বলবো না, এবং বর্তমান পরিস্থিতিতেও, যে হচ্ছে যারা সরকারি চাকরিজীবী তাদের কথাটা আলাদা, কিন্তু জনমত সর্বশেষে সকলের জন্য যদি বলি, সার্বজনীন একটা কথা বলি, এখানে কিন্তু আমাদের সংবিধানের 39 বাক স্বাধীনতা থাকলে কিন্তু এখনো আমরা বাক স্বাধীন নয়, আমরা মতামত সমানভাবে প্রকাশ করতে পারি না। এই প্রভাবটার কারণে রাজনৈতিক প্রভাব ওতপ্রোতভাবে জড়িত এবং আষ্টে পৃষ্ঠে আমাদেরকে গ্রাস করে ফেলেছে। সচেতনতার অভাব, সচেতনতা বলতে এখানে আমি বোঝাচ্ছি আমাদের যুব সমাজ, আমরা যদি সচেতন হই আমরা, তাহলে আমাদের যুব সমাজকে এগিয়ে নিতে পারবো। কিভাবে সেটা সবাই সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারবো, যোগ্যতার ভিত্তিতে কোনো জায়গায় অংশগ্রহণ করতে পারবো, এবং দুর্নীতি যেটা না সেটাকে না বলতে পারবো, যেটা হ্যাঁ সেটাকে হ্যাঁ বলতে পারবো। যেমন হেনরি লুই ভিভিয়ান ডিরুজিয়ার একটা মতবাদ ছিল, আমরা যুব সমাজ, আমরা নাকে না বলবো, হাঁকে হ্যাঁ বলবো, এটাই ছিল তার শিক্ষা। আর যদি আমরা প্রশ্ন করতে পারি, তাহলে কোন একটা সমস্যার সম্মুখীন হলাম, সেখানে শুধু আমরা প্রশ্ন করলাম, সে এড়িয়ে গেল, এটা কোনো সলিউশন হলো না। এখানে অংশগ্রহণ থাকবে, জবাবদিহি থাকবে, এবং সেখানে স্বচ্ছতাও থাকবে। আর যখন সেটা আমরা পুরোপুরি নিশ্চিত করতে পারবো, তখনই আমরা সফল হবো এবং সমস্যা নিরসন করতে সহায়ক হবো। আর আরেকটা বলছে যে অনীহা। এখানে আমরা কি বলি যে আমার বাবা মা, বিশেষ করে আমরা বাবা মারা ছোটবেলা থেকে সন্তানকে আমরা স্বপ্ন দেখাই যে ঘুমা ঘুমা বাঘ আসবে, ঘুমা ঘুমা ভূত আসবে, এই স্বপ্নটা দেখাই। আমরা তাকে এটা কেন দেখাবো? আমরা বাবা মা হচ্ছে পারবে। শিশুর সামাজিকীকরণে প্রধান ভূমিকা রাখে তার পরিবার, তারপর তার প্রতিষ্ঠান, স্কুল, সেটা হতে পারে মাদ্রাসা, হতে পারে প্রাইমারি, হতে পারে হাই স্কুল, হতে পারে কলেজ, হতে পারে বিশ্ববিদ্যালয়। তার প্রতিভার প্রথম পরিস্ফুটন, প্রথম বিকাশটা সাধিত হয় তার পরিবারে। সেটা প্রথম ভূমিকাটা কে পালন করে? তার মা। একটা শিশু ছোটবেলা থেকে সাড়া প্রদান করতে পারে, ইশারা, অঙ্গভঙ্গি, কথা বলার মাধ্যমে। যেটা আমরা কথা বলি হাসে, এটাও তার সাড়া প্রদান। এক্ষেত্রে আমরা যদি তাকে ছোটবেলা থেকে ডিমোটিভেট বা ভয় দেখিয়ে বড় করি, তাহলে অবশ্যই সে ভীতই হবে, তার মধ্যে সব কাজে অনীহা থাকবে। যেরকম আমরা যদি মনে করি যে আমি চাকরি করছি, আমি পড়াশোনা করছি, আমার উদ্দেশ্য কি সরকারি চাকরি করবো, বাট হয় আমরা শিক্ষিত জনবল, আমি মনে করি যদি আমরা শিক্ষা নিয়ে, পরিপক্তভাবে শিক্ষা নিয়ে একটা কাজে অংশগ্রহণ করি, শিক্ষিত জনবল দক্ষতার সাথে যে কোনো কাজ সফলভাবে করতে পারবে। শুধু সরকারি চাকরি একমাত্র উদ্দেশ্য নয়। এখানে যদি আমরা কারিগরি শিক্ষা নেই, কেউ ফ্রিল্যান্সিং করলাম, কেউ কম্পিউটার ট্রেনিং নিলাম, সেটা ভালোভাবে নিলাম, 6 মাসের বেসিক কোর্স করতে পারি, 1 বছরের করতে পারি। এবং আমরা যদি সেখানে আরো বিভিন্ন কর্মমুখী প্রোগ্রামগুলো আছে, বিশেষ করে আমি বলবো কারিগরি স্কিল ডেভেলপমেন্ট, এটা এমন একটা কাজ যেটা কখনো আমাদের সাথে প্রবঞ্চনা করবে না। আমরা যে সময়টুকু ব্যয় করবো স্কিলে ব্যয় করবো। তবে আমরা আজকে উন্নত না হয়, আজকে ইনকাম করতে না পারি, আগামীকাল করতে পারবো। অথবা আমরা যদি চাকরিও করতে না পারি, আমরা তো মেয়েরা, মা, বিশেষ করে মেয়েরা, আমরা প্রতিবন্ধকতার শিকার ইতিপূর্বে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো।
উপহার দিতে পারবো। এক্ষেত্রে আমাদের অনিহাটা উৎপাদনমুখী নয়, আমাদের যুব সমাজ আমরা হচ্ছে উৎপাদনমুখী নয়। কেননা আমরা ভাবি গতানুগতিক চিন্তাধারায়। আমার দাদার 2 বিঘা জমি ছিল, বিশেষ করে আমার উত্তরবঙ্গের আমরা কি চিন্তাধারা করি যে হচ্ছে আমার বাবার 1 বিঘা জমি আছে, বাড়িতে 2টা গরু আছে, 1 বিঘা জমি আছে, বাড়িতে 2টা গরু আছে, 20 লাখ টাকা ঠেলে পুলে একটা কিডনি বিক্রি করে হলেও দিব, দিয়ে পিওনের চাকরি করবার, জমি চাষাবাদ করবো, বাস ওকে। কিন্তু আমরা দক্ষিণবঙ্গের মানুষ, আমার হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল থেকে ওরা কারো ব্যবসা আছে, কেউ ফ্রিল্যান্সিং করে, কেউ হচ্ছে ভাবে যে নতুন কিভাবে, কেউ আচার। আমার মানে ছোট ভাইয়ের সমবয়সী একটা ছেলে, ও ওর হুজুরের থেকে 20,000 টাকা নিয়ে আচারের ব্যবসা করছে। প্রথমে সে লস খেয়েছে, কিন্তু এখন সে পুরোপুরি সফল না হলেও সফল, কিন্তু তার বয়স অনলি 17 বছর। ঠিক আছে, আমরা যদি উৎপাদনমুখী হই, এরকম একটা সিদ্ধান্তে একটা বিষয়ে যদি উপনীত হয় না থাকি, তাহলে আমরা ওই যে একটা প্রবাদ আছে, মানুষ যখন ভেসে যায় খড়কুটো ধরে হলেও বাঁচতে চায়, কিন্তু আমরা সেটা চাই না। আমরা গা হেলাই ফেলাই ভাসিয়ে দিতে চাই, আর মনে করে আমার দ্বারা কিছু হবে না। এটাই আমাদের সমস্যা, এটাই আমাদের অনীহা। যদি আমরা এই জায়গা থেকে বের হতে পারি, আমাদের উন্নয়ন একদম নিশ্চিত। তারপরে পারিবারিক ভাঙন, বিশেষ করে দেখা গেছে অনেকের মনোবল আছে, শক্তি আছে, ইচ্ছা আছে, মেধা আছে, শ্রম দেওয়ারও মানসিকতা আছে, কিন্তু ছোটবেলা থেকে যদি ওই আমি শিশু ফাউন্ডেশনে যখন কাজ করেছিলাম এবং ব্রাক কর্মসূচি আওতার ছাত্রবন্ধু প্রোগ্রাম করেছিলাম, সেখানে দেখা গিয়েছিল যে হচ্ছে অনেক পরিবারে যে মেধাবী, ভালো পড়াশোনায় ভালো, কিন্তু সে স্কুলে আসছে না বা কাজ করছে না, বা সে হচ্ছে নেতিয়ে আছে, তাকে যদি ভালোভাবে জিজ্ঞেস করা হয় কি তোর কি সমস্যা, তুই আসিস না কেন, ছাত্রবন্ধু প্রোগ্রামে তো টাকা লাগে না, এখানে তো বিনামূল্যে গণিত পড়ানো হয়। ব্র্যাক কর্মসূচির আওতায় এটা ছিল 2007-8 সালের দিকে। এখানে তখন ও বলছে যে ভালো লাগে না রে, আমার বাবার ডিভোর্স। এখন বেশিরভাগ মেয়েরা আমরা আবার উৎপাদনশীল, মানে আমরা আত্মনির্ভরশীল হতে গিয়ে আমরা যখন ঢাকা ধরেছি, মানে বিশেষ করে গার্মেন্টস, তখন আমাদের পারিবারিক ভাঙনগুলো বেশি দেখা দিয়েছে। এক্ষেত্রে বঞ্চিত হচ্ছে, বাবা এক জায়গাতে বিয়ে করছে, মা এক জায়গাতে বিয়ে করছে, তাদের সংসারটা তাল মাটাল করে হলেও চলছে, বাট লাইফ থেমে যাচ্ছে তার পরিবারের সন্তানের। সেই ক্ষেত্রে এখানে আমরা কেউ থাকতে পারি, আমার ভাই ভাতিজা থাকতে পারে, আমার আত্মীয় থাকতে পারে, বা আমার বান্ধবীর পরিচিত কেউ থাকতে পারে, কোনো না কোনো ভাবে আমরা পরিচিত এরকম হতে পারি যে তাদের পারিবারিক ভাঙনের পুরো ইফেক্টটা পড়ছে। যদি ওই ছোট সন্তানের উপর পড়ে, তাহলে সে কি ধরনের যুবক হিসেবে তৈরি হবে, প্রশ্নটা আপনাদের কাছেই রয়ে গেল। ঝরে পড়া, এই ক্ষেত্রে ঝরে পড়াতে আমরা যে দেখিয়েছি যে এখানে ঝরে পড়া কারণে পারিবারিক ভাঙন, দারিদ্রতা, সচেতনতার অভাব এবং দায়িত্বশীলতার অভাব, বা গার্ডিয়ানের সচেতনতার অভাব, এগুলোর কারণে অনীহা যখন তৈরি হয়। আর যখন অনীহা তৈরি হতে, যখন 1 নম্বর একটা ইটকে আমরা যদি 1 নম্বর ইট সবসময় ভালো, একটার দাম 12 টাকা। এখন আগে আমরা যখন বাড়ি করেছি তখন 5 টাকা ছিল, এখন 12 টাকা 1 নম্বর ইটের দাম। 3 নম্বর ইটের দাম তার তুলনায় কম হবে, গরিলার দাম তারও তুলনায় কম, কিন্তু গরিলা আমি সর্বোচ্চ ভাঙচুর ইটটাকে বলা হয় গরিলা। ওটাকে যদি আমি এই যে এই টাইলস করা রুমের মধ্যে সযত্নে রেখে দিলাম, আর 1 নম্বর ইট, ও তো 1 নম্বরই, ওকে যদি আমি শেওলা বাইরে রাখি, ওটাতে হবে কি ধুলা বালি। আমরা যারা কেমিস্ট্রি নিয়ে পড়েছি, ইলেকট্রোপ্লেটিং, মানে কোনো জিনিসের উপর কোনো কিছু আস্তরণ করলে সেটাকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং, ঘষা মজা করে চকচকা করা হয়। কিন্তু একটা আস্তরণ পরে যখন বাইরে রেখে দিই, ধুলা বালি বাতাসের সংস্পর্শে সেটাতে কি হয়, আস্তরণ পরে শ্যাওলা জমে, 1 নম্বর হওয়া সত্ত্বেও সেটা কি হয়ে যায়, সেটা নষ্ট হয়ে যায়। আর ওই যে গরিলাটা আমি টুকরা করে আনছিলাম সযত্নে রাখার কারণে সেটা ওই রকমই থেকে যায়। এই ঝরে পড়াটা তখনই রোধ হবে যখন আমরা ওই হচ্ছে 1 নম্বর ইট না ভেবে বাইরে না ফেলে গরিলার মতো যত্ন করে রাখবো। সেটা আমি আমার দক্ষতা বা হচ্ছে মানে দুর্বলতা কোনোটাকেই সবসময় বেশি প্রায়োরিটি দিব না। দক্ষতা থাকলে আরো দক্ষ হবো, আর হচ্ছে আর হাল লাগাত নয়। আমরা যে শুরুতেই আমরা আজকের অধিবেশনের শুরুতেই যেটা আমরা হয়েছি, যে আমরা বর্তমান স্থান কাল পাত্র ভূ রাজনৈতিক অবস্থা প্রেক্ষাপট দেশ কাল পরিস্থিতির প্রেক্ষাপট সম্পর্কে আমরা আদৌ প্রত্যেকের হাতে হাতে স্মার্টফোন, প্রত্যেকের হাতে হাতে আমাদের হাতে বিশ্ব, বাট আমরা বিশ্ব না, আমরা আছি টিকটক রিলসের জগতে। আমরা হাল লাগাতে, আমরা যখন নিজেকে সমৃদ্ধ করব, এই প্রতিবন্ধকতা